বাংলাদেশের জন্য গভীর শোক ও দুঃখের দিন আজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক এলাকায় সামরিক বিমান দুর্ঘটনায় ঝরে গেছে অন্তত ২০টি প্রাণ। ১.৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে। আইএসপিআর বলছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘন বসতি এলাকা থেকে জনবিরল এলাকার দিকে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন কাজী ওয়াহিদুল আলম, এভিয়েশন বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শিহাব সুমন এবং আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিপ্রদীপ চন্দ্র, ডেপুটি নিউজ এডিটর TVN 24। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি শুরুতে একটু কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে আসতে চাই যেই বিষয়টি নিয়ে। আমরা যেই দুর্ঘটনাটি দেখলাম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমরেড ইশফাক ইলাহি চৌধুরী তিনি বলছেন যে বিধ্বস্ত হওয়া বিমানটি F-7 ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে। এটি চায়নার তৈরি। বাংলাদেশ এই F-7 এর বিভিন্ন ভার্সন প্রায় 3 দশক ধরে ব্যবহার করে আসছে। বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসোনিক গতির এবং আইএসপিআর বলছে যে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে বিমানটি। এই জায়গা থেকে যদি একটু আমাদের বলতেন আসলে যে দীর্ঘদিন ধরেই কি আসলে এই বিমানটি, আপনি যা দেখেছেন আপনার পর্যবেক্ষণ অথবা বিশ্লেষণ, এই বিমানটি ব্যবহার হওয়া এবং এটির যে মেইনটেনেন্স জনিত কোনো কারণ থাকতে পারে এই দুর্ঘটনার পেছনে? ধন্যবাদ। আসলে এই যে এয়ারক্রাফটটা আজকে বিধ্বস্ত হয়েছে F-7 এয়ারক্রাফট, এটা চায়না তৈরি হয়েছে বিমানটি। এবং এই বিমানটি একটি, যদিও বলা হচ্ছে ট্রেনিং ফ্লাইট, বাট এটা কিন্তু ট্রেনিং এয়ারক্রাফট না। এটা কোনোভাবে ট্রেনিং এটা একটা ফাইটার এয়ারক্রাফট। এবং এইটা এই যে পাইলট আজকে নিহত হয়েছেন বা হয়েছেন, তার আজকে এটার কনক্লুডিং ছিল, ফাইনাল ট্রেনিং ছিল এবং এইটার পরে সে এই ক্যাটেগরিতে তার উত্তীর্ণ হওয়ার কথা ছিল। আনফরচুনেটলি সেটা হয়নি। বাট এটা কিন্তু কোনোভাবে একটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা পূর্ণাঙ্গ একটি ফাইটার এয়ারক্রাফট। এবং এটা কিন্তু বিশ্বের জাতীয় যে কোনো যুদ্ধ বিমানের মতোই এটা যুদ্ধ বিমান। এটা একটা ইন্টারসেপ্টর এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয়ে থাকে। বাট এটা এটা অনেকদিন হয়ে গেছে এই এয়ারক্রাফট। বাট বয়সের তুলনায় যদি বলা হয়, এই এয়ারক্রাফট আমরা যতটুকু জেনেছি 2012 সালে এই এটা এয়ারফোর্সে, বাংলাদেশ এয়ারফোর্সে ইন্ডাক্ট হয়েছে। সেই তুলনায় এটা কিন্তু খুব বেশি যে বয়স হচ্ছে সেটা বলা যাবে না। বাট এটা ত্রুটিগত যেসব সমস্যা ছিল থাকতে পারে, যেমন মেইনটেনেন্স এর সমস্যা হতে পারে, মেকানিক্যাল সমস্যা হতে পারে, এবং এগুলো একটু ব্যাকডেটেড বলা যেতে পারে। এই যেটা কিন্তু অবসোলেট টাইপ অফ এয়ারক্রাফট। এটা আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে যেগুলো ইউজ হতো আস্তে আস্তে সবাই ফেজ আউট করে দিচ্ছে এই এয়ারক্রাফট গুলো। এবং আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের কিন্তু আগেও এই ধরনের একটা এয়ারক্রাফট দুর্ঘটনায় পতিত হয়েছিল এবং এটা দ্বিতীয় এয়ারক্রাফট দুর্ঘটনা পতিত হলো আর কি। এটার অ্যাক্সিডেন্ট আমরা যদি দেখি, এর স্ট্যান্ডার্ড যদি দেখি, সেফটি স্ট্যান্ডার্ড, এটা কিন্তু বলা হয় যে এটা বিলো অ্যাভারেজ সেফটি স্ট্যান্ডার্ড। তার মানে এটা অ্যাভারেজ যে সেফটি স্ট্যান্ডার্ড তার তুলনায় একটু কম এটার স্ট্যান্ডার্ড বিমান ছিল। এবং এইটা কিন্তু আমরা যেটা বললাম যে ফেজ আউট হওয়া, পৃথিবীর অন্যান্য দেশের থেকেও এগুলো ফেজ আউট হয়ে গেছে এবং আমাদেরও কিন্তু এগুলো ফেজ আউট করার সময় হয়ে গেছে।
তো এখন হয়তো বিমান আধুনিকীকরণ করা হচ্ছে, তারা নানাভাবে চায়নার সাথে নতুন বিমান কেনার ব্যাপারে এই চলছে, নেগোসিয়েশন চলছে। হয়তো এগুলো আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল, বাট আনফর্চুনেটলি যে ঘটনা ঘটেছে, যে মেকানিক্যাল ফেলিওর যেটা বলা হচ্ছে, কারণ পাইলট এখানে রিপোর্ট করেছে, সে একটা মেকানিক্যাল যে প্রবলেম সে ফেস করেছে সেটা গ্রাম এটিসি তে রিপোর্ট করেছে, এবং তারপরে সে চেষ্টা করেছে সম্ভবত এটাকে ল্যান্ড করাতে, বাট সেটা ফলশ্রুতিতে পারেনি আর কি। জি, এই বিষয়ে এটা দুর্ঘটনা। এবার পুরনো প্লেন হলেই যে হবে, নতুন হলে হবে না তা না। আমরা যদি সম্প্রতি দেখি, ভারতে ড্রিমলাইনার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছে উড্ডয়নের পরপরই। ড্রিমলাইনার এয়ারক্রাফট কিন্তু অত্যন্ত সফিস্টিকেটেড একটা এয়ারক্রাফট এবং স্টেট অফ দ্য আর্ট এয়ারক্রাফট বলা হয়। এটার বয়স কিন্তু খুব বেশি দিনের নয়। তারপরে সেই এয়ারক্রাফট কিন্তু আমরা যতটুকু এখন শুনছি মেকানিক্যাল ফেলিয়ার হতে বা পাইলট এরর হতে পারে, যে কোনো কারণেই প্লেনটা দুর্ঘটনায় পতিত হয়েছে। সো কাজে প্লেন পুরনো হলেই যে সেটা দুর্ঘটনা হবে বা হবে সেটা বড় কথা না, বাট এটা মেনটেনেন্সটা ঠিক মতো কিনা এটা দেখার ব্যাপার সব থেকে বড়। ঠিক এই জায়গাটাতে কাজী ওয়াহিদুল আলম, আমি একটু আপনার কাছে এই জিনিসটা একটু জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্য আসলে প্রশ্নটি করা। বিমান বাহিনী বা যদি বাংলাদেশের সামরিক বাহিনীর যে বিমানগুলো রয়েছে এগুলোর হেভি মেইনটেনেন্স এগুলো কি সাধারণত বাংলাদেশেই করা হয় নাকি এগুলো বিদেশে পাঠানো হয় হেভি মেইনটেনেন্সের জন্য? এইটা আমি ঠিক সঠিক এটা বলতে পারবো না, বিকজ আমি তো মিলিটারি এয়ারক্রাফট নিয়ে খুব কাজ করি না, আমি সিভিল এভিয়েশন নিয়ে কাজ করি। বাট আমি যতটুকু জানি এগুলো লোকালি এটা মেনটেনেন্স করা হয়ে থাকে আর জি, হেভি মেনটেনেন্স হয়তো লোকালি করা হয়ে থাকে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট, আমি এটা কনফার্ম বলতে পারছি না। জি। আরেকটি বিষয় আমি একটু ছোট্ট করে আপনার কাছে আসি। জনবসতিপূর্ণ এলাকায় এই যে বিমান প্রশিক্ষণ, হ্যাঁ, দুর্ঘটনার ঝুঁকি তো আসলে থেকেই যায় জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে, এর প্রশিক্ষণ বিমান হোক অথবা অন্যান্য বিমান হোক। এই ক্ষেত্রে যে বেসামরিক ঝুঁকি বিবেচনায় শহরের মধ্যে অথবা জনবসতি এলাকার আশপাশে এগুলোকে আসলে মানে না করা যায় না, না করলে হয় না, এই ব্যাপারে কি বলবেন? এটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন। আমি এটা এই ব্যাপারটা নিয়ে বিগত কয়েক বছর থেকে সরকারের কাছে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমাদের এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এটা 1964 সালে এটা প্ল্যান করা হয়েছিল, এখানে করা হবে, এবং তখন তেজগাঁও বিমানবন্দরের পরিবর্তে ঢাকার বাইরে কুর্মিটোলা এই এয়ারপোর্টটা করার ব্যাপারে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার প্ল্যান করেছিল প্রাদেশিক একটা রাজধানী হিসাবে, ঢাকার এয়ারপোর্ট হিসাবে। কিন্তু তার পরবর্তী পর্যায়ে কিন্তু ঢাকা অনেক বিস্তৃত হয়েছে, ঢাকা শহর বিস্তৃত হয়েছে কিন্তু, এবং উত্তরা, টঙ্গী, আশুলিয়া ওইসব জায়গা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, তার মাঝখানে কিন্তু এই এয়ারপোর্টটা অবস্থিত। এটা কোনোভাবেই কিন্তু এটা ঝুঁকি মুক্ত না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে রয়েছে, এবং এটা শহরের মাঝখানে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রকম রয়েছে, ঘনবসতি রয়েছে। এখানে এই বিমানবন্দর থাকার কোনো যুক্তিই কিন্তু এখন নাই। এটা আমরা যদি দেখি, পর্যালোচনা করে দেখি, আমাদের পাশে সবগুলো দেশেই কিন্তু যেসব বিমানবন্দর শহরের মধ্যে ছিল তারা কিন্তু এগুলোকে রিলোকেট করে শহরের বাইরে নিয়ে গেছে। আমরা যদি দেখি ব্যাংককে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে, সব জায়গায় কিন্তু এয়ারপোর্ট শহরের বাইরে নিয়ে গেছে, এবং সেই শহরের সাথে তাদের একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে সেই বিমানবন্দরগুলো পরিচালনা করা হচ্ছে, যেখানে এই ধরনের যে কোনো ঝুঁকি যদি আসে সেগুলো সহজে সমাধান করা যেতে পারে। এখন শহরের মধ্যে হওয়াতে কতগুলো যেটা সমস্যা আজকে যদি আমরা দেখেছি, ডিজাস্টার প্রিপেয়ারনেস খুবই কম, যার ফলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা বিভিন্ন সময় দেখছি ছবিতে যে যারা ভিকটিম তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বার্ন হয়ে, তাদেরকে দেখার কেউ নেই, কেউ তাদেরকে অ্যাটেন্ড করছে না। এরকম বেশ কিছু শিশুকে আমরা কিন্তু রাস্তায় লয়টার করতে দেখেছি। আর এইটা কিন্তু ঘটার কথা না। আমরা আজকে এই এয়ারক্রাফটটাতে একজন মাত্র পাইলট ছিল, আর এটা আনফরচুনেটলি এটা একটা স্কুলের মধ্যে পড়েছে। বাট আমরা যদি ধরে নেই যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট হতো, আর সেখানে যদি 400-র উপরে প্যাসেঞ্জার থাকতো, সেই প্যাসেঞ্জার যদি আরো একটা এরকম ঘনবসতি জায়গায় পতিত হতো, তাহলে কি ধরনের মানে ডিজাস্টার সম্মুখীন হতে হতো আমাদের, এবং সেটা সামলানোর কি আমাদের সামর্থ্য আছে? আমাদের কি হসপিটাল বা আমাদের যে ব্যবস্থাপনা, সেখানে কি আমরা এই ধরনের ব্যবস্থাপনায় কি এই জাতীয় ডিজাস্টারকে আমরা সামলাতে পারবো? এইটা কিন্তু বড় ধরনের প্রশ্ন এসে দেখা দিয়েছে আর কি। তো আমাদেরকে সত্যি কথা বলতে কি, আমরা দুটো জায়গায় আমরা এখানে পিছিয়ে আছি এখন। একটা হলো আমাদের এই এয়ারপোর্টটাকে যত দ্রুত সম্ভব
ঢাকার বাইরে নিয়ে যেতে হবে, রিলোকেট করে ওটাকে একটা উদ্যোগও কিন্তু গত বছর দশক আগে নেওয়া হচ্ছিল ঢাকার বাইরে এয়ারপোর্টটাকে স্থাপনের ব্যাপারে, বাট পরবর্তী পর্যায়ে গিয়ে সেটা কিন্তু স্তীমিত হয়ে গেছে। এখন আবার টাইম হ্যাজ কাম যে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এয়ারপোর্টটাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়, এবং সেখানে যাতে করে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থাপনা ভালো থাকতে পারে, সব ধরনের মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকতে হবে যাতে করে মানুষজন যাতায়াত করতে পারে, বা যে কোনো ধরনের এই ধরনের ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন হলে যাতে করে সহজে প্যাসেঞ্জারদেরকে বা ভিকটিমদেরকে চিকিৎসা দেওয়া যেতে পারে বা তাদেরকে সেবা দেওয়া যেতে পারে, সেই জায়গাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এয়ারপোর্টের পাশে উন্নত মানের আন্তর্জাতিক হসপিটাল থাকতে হবে, যেখানে সব ধরনের এই ধরনের বার্ন সুযোগ সুবিধা থাকতে হবে, যেখানে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য মোকাবেলা করার জন্য আমাদেরকে সেই রকম সমর্থক ব্যবস্থা করে নিতে হবে। তাছাড়া কিন্তু এটাকে আমরা আমাদের দেশে কিন্তু শুধু আমরা না, বিদেশের বিভিন্ন বড় বড় এয়ারলাইন আপোর্ট করে, তাদের কাছে কিন্তু আমাদের সামর্থ্য এই জায়গাটা কিন্তু একটু নেতিবাচক ভাবে দেখা দেবে বলে আমার মনে হয়। জি, কাজী ওয়াহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আবারও অন্যদিন কথা হবে, আমাদের দর্শক আপনার কথা শুনতে পারবেন এবং জানতে পারবেন এই সংশ্লিষ্ট বিষয়ে। আমি জানি আজকে আপনাকে যেতে হবে, নিশ্চয়ই আবার দেখা হবে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি জি, মাচ। শিহাব সুমন, আমি একটু আপনার কাছে আসি। আপনার এই দীর্ঘ সাংবাদিকতার জীবনে এই ধরনের ঘটনা বাংলাদেশে তো আমরা আসলে দেখিনি। আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, অন্যান্য দেশেরও নিউজ কভার করার ক্ষেত্রে অথবা অন্যান্য জায়গায় আমরা যেটা দেখছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সবাই দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং পরিস্থিতি উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আপনি যদি একটু এতদিন আপনি যেই বিভিন্ন নিউজ কভার করেছেন এই ধরনের, যদি আপনি একটু দেখেন ফিজিক্যালি এবং যেভাবেই হোক, বাংলাদেশের এই উদ্ধার তৎপরতা আপনার কাছে কতটা আপ টু দ্য মার্ক মনে হয়, শিহাব সুমন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় পুরো প্রক্রিয়ায় একটি হযবরল এবং লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এ ধরনের পূর্ব প্রস্তুতি যথাযথ আছে বা ছিল বলে মনে হয় না। আসলে ইনফ্যাক্ট নীতি নির্ধারণী পর্যায়ে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম সবসময় স্ট্যান্ড বাই থাকা উচিত আমাদের এই ধরনের ক্রাইসিস ডিল করার ক্ষেত্রে। একটি ভালো দিক যে আমাদের ফায়ার সার্ভিস খুব দ্রুত ঘটনার কয়েক মিনিটের ভেতরেই রেসপন্স করতে পেরেছে, ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করেছে। কিন্তু অন্যান্য পরবর্তী যে ক্রাইসিস গুলো আমাদের যে হেলথ মেডিকেল ইমার্জেন্সি ডেভেলপ করেছে, এটি ডিল করার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক কোঅর্ডিনেশন এবং আসলে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। আরেকটি বড় বিষয় যেটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে, উৎসুক জনতা। আমাদের এই মোবাইল জার্নালিজম বলি আমরা, বা আমাদের উৎসাহী জনতার ক্ষেত্রে যাই বলি না কেন, তাদের ভিড় সামলানোই প্রয়োজনের ক্ষেত্রে একটি বড় সংকটজনক অবস্থা তৈরি হয়েছে। এবং এই ভিড় ছড়িয়ে পড়েছে উত্তরা দিয়াবাড়ি দুর্ঘটনাস্থল থেকে আপ টু সবগুলো হসপিটাল, ঢাকা বার্ন ইনস্টিটিউট পর্যন্ত, ঢাকা মেডিকেলের। এই জায়গাটাতে আমার মনে হয় সরকারের নজরদারির আরো সুযোগ রয়েছে। আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে। এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার মনে হয় উইদাউট এনি ডিলে যেটি হয়ে গেছে এটি এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক, অপ্রত্যাশিত। আমাদের একটু আগে একজন নিরাপত্তা এভিয়েশন বিশেষজ্ঞ বললেনও, আমরা শুনলাম শহরের ভেতরে এই ধরনের বিমানবন্দর থাকার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা। তবে আমার মনে হয় তারও আগে এখন জরুরি আমাদের এই হতাহতদের পাশে দাঁড়ানো, তাদের পসিবল বেস্ট ট্রিটমেন্ট এনশিওর করা এবং আমাদের বেস্ট রিসোর্সেস ডিপ্লয় করা। প্রয়োজন হলে আমরা আশেপাশের দেশগুলো থেকে বার্ন এবং প্লাস্টিক সার্জনদেরকে ইনভাইট করতে পারি, তারাও এগিয়ে আসতে পারেন। কারণ সরকার যদিও জরুরি অবস্থা ঘোষণা করেনি, কিন্তু অলরেডি আমাদের কালকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে রাষ্ট্রীয়ভাবে। সো সরকারের আমার মনে হচ্ছে এই বিষয়গুলোতে আরেকটু প্রম্পট রেসপন্ড করা দরকার এখন, হতাহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। এবং যে আনআইডেন্টিফাইড ডেড বডি গুলো রয়ে গেছে, যত দ্রুত সম্ভব ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই মরদেহগুলো আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা যায় কিনা। কারণ এটি খুবই দুঃখজনক, মর্মান্তিক। বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে আমি যতদিন ধরে অবজার্ভ করছি বা ফলো করছি নিউজ ইনসিডেন্টস এবং ডেভেলপমেন্ট গুলো, এই ধরনের ক্যাজুয়ালিটি, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এত বড় মাত্রায় ক্যাজুয়ালিটি কখনো ধারণ করেনি। একই মডেলের বিমান দুর্ঘটনায় ঘটেছে এর আগে নিকটবর্তীতে 2019-এ একবার এবং সম্ভবত 21-এও একবার। কিন্তু সেক্ষেত্রে আমরা বিমান বাহিনীর দুজন পাইলট প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন।
কিন্তু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি এড়িয়ে চলে গেছে সৌভাগ্যক্রমে। কিন্তু আজ যেটি ঘটে গেছে আমার ধারণা এটি আমাদের ভবিষ্যতের জন্য আমাদের যারা পলিসি মেকার আছেন বিমান বাহিনীর ক্ষেত্রে এবং ডিফেন্স মেকানিজমে যারা কাজ করেন তারা হয়তো আরেকবার রিভিউ করবেন যে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জন্য কোন কোন এরিয়াতে আসলে আমরা বেছে নিতে পারি জনবসতিপূর্ণ এবং শহরের ভেতরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে কি। জি শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন অতিথি শিহাব সুমন এবং আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিপ্রজিৎ চন্দ্র, ডেপুটি নিউজ এডিটর TBN 24, আমাদের সহকর্মী। আমি বিপ্রজিৎ চন্দ্র আপনার কাছে আসবো। আমি আসার আগে একটু যেতে চাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। তিনি কিছুক্ষণ আগেই সেখান থেকে একটি খবর জানিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন। আমরা একটু তথ্যগুলো একটু জেনে আসতে চাই, দেখে আসতে চাই যে সেখানে আসলে সবশেষ পরিস্থিতিটা কি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় বার্ন ইউনিটের সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উত্তরা দেয়াবাড়িতে মাইলস্টোন কলেজের যে বিমান বিধ্বস্ত হয়েছেন এই ঘটনায় আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে 150 জনের উপরে আহত হয়েছেন এবং পাইলট সহ 19 জন নিহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকেই এই জাতীয় বার্ন ইউনিটে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে দগ্ধ রোগীদের আনা হচ্ছে এবং এখানের অবস্থা মানে এত পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই অনেক রক্তের গ্রুপ যে নেগেটিভ গ্রুপ রয়েছে সেইগুলো পাওয়া খুবই মুশকিল হচ্ছে। তারপরেও এখানে স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা তারা রক্তের গ্রুপ নির্ণয় করে এবং রক্তের ডোনেট করার চেষ্টা করছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে। তো এইখানে আমার কাছে জানা মতে যে প্রায় 70 থেকে 80 জনের মতো দগ্ধ রোগীকে জাতীয় বার্ন ইউনিটে আনা হয়েছে এবং এখানে একজন মৃত্যুবরণ করেছে আর বাকি বিভিন্ন হাসপাতালে রোগীদেরকে ভর্তি করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং যে রক্তের যে প্রয়োজন হচ্ছে সেটা তারা মাইকে ঘোষণা দিচ্ছেন যে যারা দানে ইচ্ছুক তাদেরকে দ্রুত রক্ত ডোনেট করার জন্যে এবং এখানে যারা রক্তের গ্রুপ আসলে জানেন না তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করে তারপরে রক্ত নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে দুপুর থেকেই আসলে এই জাতীয় বার্ন ইউনিট এলাকায় যে যারা আহত হয়েছেন তাদের স্বজনদের আহাজারি আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি বিনিয়ামিন তিনি এখানে রক্তের গ্রুপ নির্ণয় করছেন এবং যাদেরকে রক্তের দিতে ইচ্ছুক তাদের তালিকা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিনিয়ামিন মোল্লার সাথে। আসলে আপনারা কি করছেন এখানে? এটা মূলত হেল্প বুথ, যে কারো কোনো ধরনের হেল্প লাগলে আমরা এখান থেকে করার চেষ্টা করছি এবং এতক্ষণ খুব রক্তের প্রয়োজন ছিল, আমরা রক্ত সংগ্রহ করেছি, অনেকেই তথ্য দিয়ে গেছেন। আমরা এখান থেকে যেটা বলতে চাই যে কারো যে কোনো ধরনের নেগেটিভ পজিটিভ রক্তের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলতেছি যে 017960300780। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের যদি যে কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানালে আমরা ব্লাড সহ যে কোনো ধরনের হেল্প আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে তড়িৎ গতিতে সেটা পৌঁছে দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখলাম বিনিয়ামিন মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে এখানে শুধু ছাত্র অধিকার পরিষদই নাই, এনসিপি, তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এরকম অনেক সংগঠন আছেন যারা এখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের কাজ করছেন এবং তারা অ্যাম্বুলেন্স আসলে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে দগ্ধ রোগীদের বা জাতীয় বার্ন ইউনিটে আনা হচ্ছে।
দর্শক আপনাদের জানিয়ে রাখি, উত্তরা দিয়াবাড়িতে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এতে এই পর্যন্ত আমাদের কাছে তথ্য অনুযায়ী 150 জনের উপরে আহত হয়েছেন এবং পাইলট সহ 19 জন নিহত হয়েছেন। তো এই বিভিন্ন হাসপাতালে মূলত দগ্ধ রোগীদেরকে নেওয়া হচ্ছে, সেখান থেকে যাদেরকে অবস্থা খুব খারাপ হচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বান ইউনিটে আনা হচ্ছে। আমরা কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে এই বান ইউনিটিতে আনা হচ্ছে। দর্শক, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ আইন শৃঙ্খলায় কাজ করছে এবং রাস্তা যাতে ক্লিয়ার থাকে তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন। এবং দর্শক, আপনারা দেখছেন যে এই যে অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে। জি, আপনাকে ধন্যবাদ মুজাহিদুল ইসলাম। বিপ্রজিৎ চন্দ্র, আপনার কাছে একটু আসি। আপনি আজকে দুর্ঘটনা ঘটার পর থেকে আপনি কিছু সময় ঘটনাস্থলে ছিলেন এবং পরবর্তীতে অফিস থেকে পুরো বিষয়টি তদারকি এবং কাজ করছেন বাকি সহকর্মীদের সাথে। আপনি উদ্ধার কাজ কতটা দেখলেন, যে আসলে উদ্ধার তৎপরতা কতটা কার্যকরভাবে হচ্ছে, এবং হাসপাতালগুলোতে যেমনটা মুজাহিদুল ইসলাম বলছিলেন যে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়ার কি পরিস্থিতি, কি অবস্থা, সবশেষ আপনার কি জানা আছে, যদি একটু এই বিষয়ে আমাদের জানাতেন। দেখুন, ঘটনাটি যখন ঘটে, অর্থাৎ আপনি জানেন যে বিমানটি এটি একটার কিছু পরে কিন্তু ল্যান্ড করে, উড্ডয়ন করার পর সে 12 থেকে 13 মিনিট আকাশে ছিল। তো আমরা ভেবে নিতে পারি বা হিসাব করলে যেটি দাঁড়ায় যে মোরাললেস একটা 18 থেকে একটা 19 মিনিটের দিকে সেটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়। তো আমরা ঘটনা জানার পর কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা যেটি দেখতে পাই আসলে সেটি আসলে ভাষায় বর্ণনা করার মতো কিছু না আসলে। কারণ ওই টাইমে একেতে যারা রেসপন্ডার ছিলেন তাদের হুড়াহুড়ি, যারা বার্ন হয়েছেন অর্থাৎ দগ্ধ মানুষের ছোটাছুটি, তখন একটা হৃদয় বিদারক একটা অবস্থা। তো সব কিছু মিলিয়ে একটা জিনিস লক্ষণীয় ছিল যে ফায়ার সার্ভিসের তারা খুবই ফাস্ট রেসপন্ড করেছিলেন ওই জায়গাটিতে, অর্থাৎ ফায়ার সার্ভিস পৌঁছে গিয়েছিলেন কয়েক মিনিটের মধ্যেই। এরপর সেখানে সশস্ত্র বাহিনী যোগ দেয়, বিমান বাহিনী যোগ দেয়, বিজিবি ছিল, ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করেছে। তো তারা কিন্তু তাদের দিক থেকে জাস্ট যারা দগ্ধ ছিলেন তাদেরকে খুব দ্রুত বের করে আনার যে চেষ্টাটা, সেটা কিন্তু লক্ষণীয় ছিল। এবং তাদেরকে আমরা দেখেছি যে হেলিকপ্টারে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকার বিভিন্ন হসপিটাল। এবং আপনি তো জেনেই থাকবেন যে এটাতে আমরা এখন পর্যন্ত এসপিআর জেনেছি 20 জন মানুষ মারা গেছেন এবং 164 জন আহত। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা হসপিটাল থেকে ডক্টরদের কথার মাধ্যমে যেটি জানতে পেরেছিলাম যে যারাই ভর্তি আছেন এই 164 জনের মধ্যে বেশিরভাগই শিশু। এবং সবচেয়ে বড় ব্যাপার, তাদের শরীরের 50 থেকে 70% পুড়ে গিয়েছে। তো ডক্টররা যেটি বলছেন যে যাদের বার্নের পার্সেন্টেজটা বিলো 50, অর্থাৎ বিলো 40 বা বিলো 50, তাদেরকে হয়তো রেস্কিউ করার একটা পসিবিলিটি আছে। যাদের 60 থেকে 70% বার্ন হয়েছে সেই সব মানুষকে কিন্তু আসলে কতটা রেস্কিউ করা যাবে, এটা কিন্তু ডক্টররাও কিন্তু একটা ডিলেমার মধ্যে আছেন। অথবা তারা বলছেন যে তাদের আসলে গুরুতর আশঙ্কাজনক অবস্থার মধ্যে তারা আছেন, যেখান থেকে বের হয়ে আসা বা সুস্থ হয়ে ওঠাটা একটু কঠিন হতে পারে। আর সব কিছু মিলিয়ে একটা জিনিস ছিল লক্ষণীয়, অর্থাৎ আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, রেসপন্ডার, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, কিছু লোকও ছিলেন সেখানে। এদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। কিন্তু কিছু মানুষ, অর্থাৎ সত্যি করে বললে ইউটিউবার এবং আদার্স কিছু মানুষ, উৎসুক জনতা যেটাকে বলে, তারা কিন্তু আসলে এই উদ্ধার কার্যক্রমটাকে অনেক অংশে ব্যাহত করছিলেন। এবং সেটা শুধু আপনার উত্তরার দিয়াবাড়িতে না, একই অবস্থা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হসপিটাল, অর্থাৎ কুর্মিটোলা হসপিটাল, জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিকেল, উত্তরার আরও কিছু হসপিটাল যেখানে আসলে এইসব রোগীদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে উৎসুক জনতার তুমুল ভিড় লক্ষ্য করা গেছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কারণে বিবৃতি পর্যন্ত দিতে হয়েছে যে তারা এটি বলেছেন যে যাদের
নাম বা পরিচয় শনাক্ত করা যাচ্ছে তাদেরকে তাদের প্রিয়জনের কাছে হস্তান্তর করা হচ্ছে বা পরিবারের সদস্যদের কাছে। আর যাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু দেখা গেছে যে তারা সেখানে বলে দিয়েছে অযথা হসপিটাল কিংবা উত্তরার দিয়াবাড়ি অর্থাৎ ঘটনাস্থল কোথাও অযথা ভিড় না করতে। কিন্তু এই অযথা ভিড়ের কারণে ফার্স্ট রেসপন্ডাররা যেভাবে এই উদ্ধার কার্যক্রম করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হয়েছেন, আবার অন্যদিকে কিছু মানুষ তাদের কথা বলতে হয়, আমরা তাদেরকে দেখেছি যে নিজের জীবনের পরোয়া না করে তারা কিন্তু নিজস্ব স্বেচ্ছাসেবক হিসেবে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। শিহাব সুমন, আমি একটু আপনার কাছে আসি। যেমনটি আমরা আলোচনা করছিলাম, এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের প্রথম দুর্ঘটনা নয়। গত 5 বছরে অন্তত 6 বার এমন ঘটনা ঘটেছে, এবং আমরা যদি দেখি গত 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর 32টি বড় দুর্ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ দুর্ঘটনায় প্রশিক্ষণ চলাকালেই ঘটেছে, যেটি আমরা তথ্য পাচ্ছি। এই যে বিষয়টি, এটি নিয়ে আসলে নতুন করে কি আসলে আবার একটু ভাবা উচিত? নতুন করেই বলতে হচ্ছে, কারণ আমরা কি আসলে এগুলো নিয়ে ভাবি? সরকার অথবা যাদের ভাবা প্রয়োজন, সংশ্লিষ্ট যারা আছেন তারা কি ভাবেন? যতটা ভাবা উচিত ততটা কি ভাবেন? অথবা এর আগে যে দুর্ঘটনাগুলো হয়েছে সেখান থেকে কি আমরা কোনো শিক্ষা নেই অথবা নিয়েছি? আপনার কাছে কি মনে হয় শিহাব সুমন? ধন্যবাদ। দেখুন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ব্যাপারটি নতুন নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই এ ধরনের ঘটনা ঘটে, ডেটা বিশ্লেষণ করলে আমরা হয়তো দেখতে পাবো। তবে কিছু দুর্ঘটনা থাকে আনএভয়েডেবল, কিছু থাকে প্রিভেন্টেবল। বিষয় হচ্ছে আমাদের নীতি নির্ধারণী প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বিষয়গুলো কতটা বিশ্লেষণ করেন আমরা জানি না, হয়তো ওনারা করেন, কিন্তু আমরা হয়তো দৃশ্যমান নয় আমাদের কাছে, বা অনেক কিছু ডিসক্লোজ করাও যায় না পাবলিক ইনফরমেশন হিসেবে দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সার্বভৌমত্বের বিষয়ের সঙ্গে জড়িত। তো আমি মনে করি যে অ্যাটলিস্ট মোটা দাগে যে বিষয়গুলো দেখা যায়, আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়নের কথা আমরা দীর্ঘদিন থেকেই শুনছি, হয়তো ধাপে ধাপে বিষয়গুলো এগুচ্ছ, কিন্তু যে বিমানগুলো পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি ফেজ আউট হয়ে গেছে, এমনকি রপ্তানিকারী কারক দেশ যেগুলোর উৎপাদন বন্ধ রেখেছে, যেগুলোর খুচরো যন্ত্রাংশ উৎপাদন বন্ধ হয়ে যাওয়া মানে খুচরো যন্ত্রাংশের অ্যাভেলেবিলিটিও দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, এরকম বিমান আমার মনে হয় আমাদের দেশের মেধাবী পাইলটদেরকে যে জীবনকে কিছুটা ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা তৈরি করতে পারে। এই বিষয়গুলো আমার মনে হয় আরেকটু সচেতনতার সঙ্গে ডিসিশন নেওয়া উচিত, এবং যত দ্রুত সম্ভব যুগোপযোগী এবং সর্বাধুনিক মডেলের প্রশিক্ষণ বিমান দিয়েই আমাদের প্রশিক্ষণার্থী এবং বিমান বাহিনীর সৈনিকদেরকেও বৈমানিকদেরকে তৈরি করা উচিত। তা না হলে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললেও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সক্ষমতা তো পিছিয়ে পড়বো। কারণ এমন একটি বিষয় দিয়ে যদি আমাদের সক্ষমতা তৈরি হয় যে বিমান এখন ব্যবহৃতই হচ্ছে না কোথাও পৃথিবীর কোনো বিমান বাহিনীতে, সেটি আমার মনে হয় না খুব বেশি ফল বয়ে নিয়ে আনবে। তো আমাদের মেধাবী বৈমানিকদের নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি সমুন্নত রাখার জন্য এই বিষয়গুলো বিমান বাহিনীকে আরো বেশি যুগোপযোগী এবং ঠেলে সাজানো দরকার। এটি এখন সময়ের দাবি, বিশেষ করে এত বড় বিমান দুর্ঘটনার পর। শিহাব সুমন, আপনি যে কথাগুলো বলছিলেন, আমরা যেটি হয় যে কোনো দুর্ঘটনা ঘটলে, সেটি প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হোক, অথবা যে কোনো দুর্ঘটনা ঘটলেই এটি নিয়ে আমরা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন অনেক আলোচনা করি, অনেক আলোচনা হয়, বিভিন্ন পরামর্শ দেন যারা বিশেষজ্ঞ আছেন, তারাও পরামর্শ দেন, কিন্তু খুব বেশি কার্যকর পদক্ষেপ কি এরপরে নেওয়া হয়? আমরা তো দেখি না আসলে খুব বেশি কার্যকর পদক্ষেপ মনে হয় না নেওয়া হয়। শুধু এই ঘটনার বিষয়ে বলছি না, সার্বিকভাবে আর কি যদি আপনি দেখেন যে এতটা সরকারের পক্ষ থেকে অথবা সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন খুব একটা হয়তো বা এইটি নেওয়া হয় না। তো এইবারও কি আসলে তাই হবে, নাকি আপনি প্রত্যাশা করেন যে এইবারের বিষয়টি গুরুত্বের সাথে নিবেন সংশ্লিষ্ট যারা রয়েছেন? জি, ইটস এন আনফরচুনেট ট্রেন্ড। আসলে যে কোনো বড় দুর্ঘটনার পর আমরা কয়েকদিন আমাদের সব ধরনের পলিসি মেকাররা এবং রেসপন্সিবল প্রতিষ্ঠানগুলো অনেক বেশি তোড়জোড় করেন, কিন্তু আসলে পরবর্তী সময় আমরা কার্যকরী ফলাফল এর দেখতে পাই না। তবে এই ঘটনা, এত বড় বিমান দুর্ঘটনার পর আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং হতাহতদের দুর্দশা লাঘবে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। আমার মনে হয় অন্তত পক্ষে বিমান বাহিনীর নিজস্ব যেই
মেকানিজম এবং দেন দরবার এবং আমাদের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সরকারের আগামী দিনগুলো দেন দরবারে বিমান বাহিনীকে ঢেলে সাজানোর বিষয়টি এখন বোধহয় একটি প্রায়োরিটি এজেন্ডায় উঠে আসবে। আমরা আশাবাদী হতে পারি, আসলে এছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্পও নেই। এতগুলো প্রাণ যেখানে ঝরে পড়ে যায়, সিভিলিয়ান যারা স্কুলে গেছে, সব বাচ্চা শিশু, এটা অনেক বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। আমার মনে হয় পুরো জাতি আজকে শোকস্তব্ধ এবং বিহ্বল হয়ে গেছে। শিহাব সুমন, দেশের আমি আপনার কাছে আরেকটি সহজ একটু প্রশ্ন রাখতে চাই, হয়তোবা আপনার কাছে আমি জানি না সহজ না কঠিন, আমার কাছে প্রশ্নটি কঠিন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেছেন। তবে যেটি দেখা যাচ্ছে যে কয়েকজন উপদেষ্টা এবং রাজনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিকরা এই হাসপাতালের পরিদর্শনে যাচ্ছেন এবং ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আপনি কি মনে করেন? মানবিক জায়গা থেকে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যে সময়, এখন কি আসলে তাদের যাওয়াটা ঠিক হচ্ছে, নাকি একটু সময় দিয়ে হাসপাতালগুলোকে তাদের চিকিৎসা সেবা দেয়া এবং অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সেগুলো করে তারপরে আসলে যাওয়া উচিত? শিহাব সুমন। ধন্যবাদ। আসলে এখন শোডাউনের সময় নয়, আর বিশেষ করে বার্ন ইনজুরির রোগীরা অনেক বেশি ভালনারেবল থাকেন ইনফেকশনের কারণে, ইনফেকশন হবার আশঙ্কা থেকে। সেক্ষেত্রে যত বেশি সম্ভব ওনাদেরকে আসলে সাধারণ ভিজিটর থেকে, দর্শনার্থী থেকে দূরে রাখা ভালো। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা আছেন, আমার মনে হয় ওনারা আরো দায়িত্বশীল আচরণ করবেন। ওনাদেরকে ওখানে হসপিটালগুলোতে ভিড় না জমিয়ে ওনাদের উচিত নেতাকর্মীদের অ্যাক্টিভ রাখা। প্রয়োজন হলে আমরা রক্তের জন্য একটি আপিল দেখেছি, নেগেটিভ গ্রুপের রক্তের সংকট চলছে। ওনারা আমার মনে হয় ফ্যাসিলিটেট করতে পারেন পুরো চিকিৎসা প্রক্রিয়াকে। তবে সশরীরে হাসপাতালগুলোতে ভিড় বাড়ানো একেবারেই অবিবেচনা প্রসূত একটি কাজ। আশা করি ওনারা অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবেন। অলরেডি আজকে আমরা কয়েকজন দায়িত্বশীল নেতাকে দেখেছি পুরো প্রোটোকল নিয়ে ওনারা হসপিটাল প্রাঙ্গণে আহতদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। অবশ্যই ভালো উদ্যোগ, তবে এখন মনে হয় টু আর্লি এটি সেটি, মানে দুর্দশাগ্রস্ত মানুষের আহতদের শুশ্রূষার জন্য এই ধরনের রোগীদের ক্যাজুয়ালিটির পাশে দাঁড়ানোর এটি জায়গা নয়। সশরীরে ওনাদেরকে অনেক বেশি প্রোটেক্টেড অবস্থায় রাখতে হয়, বিশেষ করে যাদের 50% অর মোর দেন 50% বার্ন ইনজুরি নিয়ে যারা এই মুহূর্তে যন্ত্রণায় কাতরাচ্ছেন হসপিটালের বেডগুলোতে। জি, শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। আমার হাতে সময় কম, বিপ্রজিৎ চন্দ্র আপনার কাছে একটু আসি। যদি এই পুরো বিষয়ে আমরা যে আলোচনা করলাম এবং আপনি আজকে সারাদিন এই সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং সংবাদ সংগ্রহের জন্য কাজ করেছেন, আপনি যদি ছোট করে কিছু বলতে চান 1 মিনিট। দেখুন, সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যে আমরা যেমনটা শুনছিলাম বা আজকে সারাদিন অনেক জায়গা থেকেই যেমনটা দেখছিলাম যে বিমানটা ছিল এই মডেলের বিমান কিন্তু এরই মধ্যে বিভিন্ন দেশে ফেজ আউট হয়ে গিয়েছে। তারপরেও বাংলাদেশের প্রশিক্ষণ বিমানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং বাংলাদেশে গত কয়েক বছরে যে 32টি বড় দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনার মূলেও কিন্তু এই প্রশিক্ষণ বিমানগুলোই। তো এখন আমাদের এই প্রশিক্ষণ বিমানগুলো যুগ উপযোগী মডেলের আমরা ব্যবহার করতে পারি কিনা বা এটা ব্যবহারে কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, এটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয়, যে আরেকটা বিষয় আপনারা কথা বলছিলেন কিংবা বিভিন্ন জায়গাতে আজ আলোচিত হচ্ছে, যে জনবসতিপূর্ণ এলাকা থেকে রিলোকেট করে এয়ারপোর্টগুলো জনবিরল এলাকায় নিয়ে যাওয়া যায় কিনা। অর্থাৎ এছাড়া এই প্রশিক্ষণগুলো যেখানে চলে সেই প্রশিক্ষণের জায়গাগুলোতে, অর্থাৎ প্রশিক্ষণ যে এরিয়াতে উড্ডয়ন করবেন বৈমানিক, ওই জায়গাগুলোতে আসলে ওনারা পুরোটাই জনবিরল এলাকাতে যদি ওনারা উড্ডয়ন করেন, তো সেক্ষেত্রেও যদি কোনো বিমান বিধ্বস্ত হয় তাহলে হয়তো সংশ্লিষ্ট বিমানের যিনি বৈমানিক ছিলেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু সেটি সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনি জানেন যে আজকে যিনি বৈমানিক ছিলেন উনি কিন্তু চেষ্টা করেছিলেন জনবিরল স্থলে সেটি নিয়ে যাবার, কিন্তু যদি প্রশিক্ষণের জায়গাটাই টোটাল জনবিরল স্থলে হয় তখন কিন্তু সেই নিয়ে যাবার দরকার পড়বে না, তখন প্রাণহানি একদিকে কমে আসবে, প্লাস সব দিকে একটা সুশৃঙ্খল একটা ব্যবস্থা তৈরি হবে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করা উচিত এবং এয়ারপোর্টের কত কিলোমিটারের মধ্যে বড় ভবন তৈরি করা যাবে না এরকম একটা নির্দেশনাও কিন্তু আছে। সেই ভবনগুলো সেই নির্দেশনা মেনে তৈরি করা হচ্ছে কিনা, কারণ আমরা কিন্তু এয়ারপোর্টের চারপাশে অনেক উঁচু তলার ভবন দেখতে পাই, তো সেগুলো কি রাজুকের নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা। আর সব কিছুর এখন আপনার তদন্ত কমিটি গঠিত হয়েছে, আপনি সামনে 4-5 দিনে দেখবেন অনেক কথাই আপনি শুনতে পাবেন, অর্থাৎ এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কতটা হইতেছে ওইটা ইম্পর্টেন্ট।
আমরা যদি এবং সেটার ফলো আপ আসলে খুব Right. একটা সব ক্ষেত্রে পাওয়া যায় হ্যাঁ না। তো এই জি। ফলো আপ প্লাস হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশনটা যদি নিশ্চিত করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে এ ধরনের প্রাণঘাতী ঘটনা বা মর্মান্তিক ঘটনা কিছুটা হলেও কমে আসবে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মোমেন্ট। জি, বিপ্রজিৎ চন্দ্র, আপনাকেও ধন্যবাদ। শিহাব সুমন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।